উচ্চ মাধ্যমিক ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান, প্রভাষক, ABCD কলেজ, চৌগাছা, যশোর। আজকের আমাদের আলোচনার বিষয় ব্যবসায় অর্থায়ন ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য। ব্যবসায় অর্থায়নে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান কী পরিমাণ মূলধন প্রয়োজন এবং কোন কোন উৎস হতে তা সংগ্রহপূর্বক লাভজনক খাতে বিনিয়োগ করে ব্যবসায়ের উদ্দেশ্য অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। মানে ব্যবসায় অর্থায়নে ব্যবসায় প্রতিষ্ঠানে কী পরিমাণ মূলধন প্রয়োজন এবং কোন কোন উৎস হতে তা সংগ্রহপূর্বক লাভজনক খাতে বিনিয়োগ করে ব্যবসায়ের উদ্দেশ্য অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে সরকারি অর্থায়ন বলতে রাষ্ট্র বা স্থানীয় সরকারের অর্থায়নকে বোঝায়। অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অর্থের প্রয়োজন নিরূপণ, উৎস চিহ্নিতকরণ, অর্থ সংগ্রহ ও সুষ্ঠু বন্টনকে সরকারি অর্থায়ন বলা হয়। সরকারি অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়নের মধ্যে পার্থক্য। সংজ্ঞাগত পার্থক্য: ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসা প্রতিষ্ঠানের কী পরিমাণ ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও তহবিল বন্টন সংক্রান্ত কাজের সমষ্টি। সংজ্ঞাগত দিক থেকে সরকারি অর্থায়নের অর্থের আয়, ব্যয় ও প্রয়োজনীয় অর্থের সংগ্রহ ও এর সুষ্ঠু বন্টনকে সরকারি অর্থায়ন বলা হয়। পার্থক্যের দিক থেকে উৎসগত পার্থক্য ব্যবসায় অর্থায়নের: ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত অভ্যন্তরীণ উৎস হতে তহবিল সংগ্রহ করে থাকে। সরকারি অর্থায়নের উৎসগত দিক থেকে পার্থক্য দেখা যাচ্ছে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস হতে অর্থ সংগ্রহ করতে পারে। উদ্দেশ্যগত দিক থেকে উদ্দেশ্যগত পার্থক্য: ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য হলো শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ। ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য হলো শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ। আর সরকারি অর্থায়নের উদ্দেশ্য হচ্ছে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য আর্থসামাজিক কল্যাণ সর্বাধিকরণ। আবার আয় ও ব্যয়ের সমন্বয়: পার্থক্যের দিক থেকে দেখা যায় আয় ও ব্যয়ের সমন্বয়ে ব্যবসায় অর্থায়ন। ব্যবসার ক্ষেত্রে ব্যয় থেকে আয়কে অগ্রগণ্য করা হয়। ব্যবসার ক্ষেত্রে ব্যয় থেকে আয়কে অগ্রগণ্য করা হয়। অর্থাৎ পণ্য বিক্রয় করে কী পরিমাণ আয় পাওয়া যাবে তার সাথে ব্যয়ের সমন্বয় করা হয়। মানে পণ্য বিক্রয় করে কী পরিমাণ আয় পাওয়া যাবে তার সাথে ব্যয়ের সমন্বয় করা হয়। আয় ও ব্যয়ের সমন্বয়ে সরকারি অর্থায়নে ব্যয়কে আয় থেকে অগ্রগণ্য করা হয়। মানে ব্যয়কে আয় থেকে অগ্রগণ্য করা হয় সরকারি অর্থায়নে। আর ব্যবসায় অর্থায়নে ব্যয় থেকে আয়কে অগ্রগণ্য করা হয়। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে
ব্যবসায়ের ক্ষেত্রে ব্যয় থেকে আয়কে অগ্রগণ্য করা হয়, আর সরকারি অর্থায়নে ব্যয়কে আয় থেকে অগ্রগণ্য করা হয়। অর্থাৎ প্রথমে সরকারের ব্যয়ের পরিমাণ ঠিক করা হয়, সরকারের ব্যয়ের পরিমাণ ঠিক করা হয় এবং সে মোতাবেক আয়ের ব্যবস্থা করা হয়। দেউলিয়াত্ব, পার্থক্যের দিক থেকে দেউলিয়াত্ব একটা বিশেষ গুরুত্বপূর্ণ। মানে ব্যবসায় প্রতিষ্ঠান ঋণের সুদ ও আসল পরিশোধ করতে না পারলে দেউলিয়া হয়ে যেতে পারে। ব্যবসায় প্রতিষ্ঠান ঋণের সুদ ও আসল পরিশোধ করতে না পারলে দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু সরকারি অর্থায়নে সরকার কখনো দেউলিয়া হয় না, সরকারি অর্থায়নে সরকার কখনো দেউলিয়া হয় না, সরকারি অর্থায়নে কখনোই দেউলিয়া হয় না। কারণ সরকার করের মাধ্যমে তহবিলের একটি বড় অংশ সংগ্রহ করে থাকে এবং জনগণ কর দিতে বাধ্য থাকে। মানে ব্যবসায় প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে, কিন্তু সরকারি অর্থায়ন দেউলিয়া হয় না কখনোই। তার কারণ সরকার করের মাধ্যমে তহবিলের একটি বড় অংশ সংগ্রহ করে থাকে এবং জনগণ কর দিতে বাধ্য থাকে। তহবিল সংগ্রহ, ব্যবসায় অর্থায়নে ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস ব্যবসায় অর্থায়নে ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস, যেমন আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ, শেয়ার, বন্ড বা ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে। মানে ব্যবসায় অর্থায়ন, ব্যবসায় অর্থায়নে ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস, যেমন আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ, শেয়ার, বন্ড বা ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে। এদিকে সরকারি অর্থায়নে সরকারের আয়ের বা তহবিলের উৎস হলো আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, উৎপাদন শুল্ক ইত্যাদি। ঋণ গ্রহণের ক্ষমতা, পার্থক্যের দিক থেকে ঋণ গ্রহণের ক্ষমতা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঋণ গ্রহণের ক্ষমতা, ব্যবসায় অর্থায়নে ব্যবসায় প্রতিষ্ঠান অভ্যন্তরীণ উৎস হতে ঋণ গ্রহণ করতে পারে। মানে ব্যবসায় অর্থায়নে ব্যবসায় প্রতিষ্ঠান অভ্যন্তরীণ উৎস হতে ঋণ গ্রহণ করতে পারে। সরকারি অর্থায়নে সরকার দেশি ও বিদেশি উৎস হতে ঋণ গ্রহণ করতে পারে। এবার অর্থায়নের কার্যাবলী, ব্যবসায় প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সাংগঠনিক কাঠামোর দিকে লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন বিভাগে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, অর্থ বিভাগ ইত্যাদি সমন্বয়ে ফার্মের যাবতীয় কাজ পরিচালিত হয়। কিন্তু এদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিভাগ হলো অর্থ বিভাগ। মানে এই তিনটার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ বিভাগ হলো অর্থ বিভাগ। কারণ প্রতিষ্ঠানটিতে যদি অর্থের অপ্রতুলতা থাকে বা অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, তাহলে অন্যান্য বিভাগও তাদের কার্যাবলী যথাযথভাবে চালাতে পারে না। তার মানে হচ্ছে, প্রতিষ্ঠানটিতে যদি অর্থের অপ্রতুলতা থাকে বা অর্থ সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, তাহলে অন্যান্য বিভাগও তাদের কার্যাবলী যথাযথভাবে চালাতে পারে না। অর্থ সংক্রান্ত কার্যাবলীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে আর্থিক ব্যবস্থাপক বলা হয়। মানে অর্থ সংক্রান্ত কার্যাবলীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে আর্থিক ব্যবস্থাপক বলা হয়। আর্থিক ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর্থিক ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ব্যবসায়ের আর্থিক পরিকল্পনা প্রণয়ন হতে
তিনি ব্যবসায়ের আর্থিক পরিকল্পনা প্রণয়ন হতে শুরু করে যাবতীয় কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মানে আর্থিক পরিকল্পনা প্রণয়ন হতে শুরু করে যাবতীয় কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অর্থায়নের আর্থিক বা ব্যবস্থাপকের কার্যাবলী কার্যাবলী কার্যাবলীর ভিতরে অনেকগুলো কার্যাবলী পড়ে, যেমন তহবিল সংগ্রহ, মূলধন বাজেটিং সিদ্ধান্ত, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিলের মুনাফা বন্টন। দেখি তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ হলো পরিকল্পিত অর্থের সম্ভাব্য উৎসসমূহ চিহ্নিত করে, মানে আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ হলো পরিকল্পিত অর্থের সম্ভাব্য উৎসসমূহ চিহ্নিত করে সেখান থেকে তহবিল সংগ্রহ করা। তহবিল সংগ্রহের বিভিন্ন উৎস নির্বাচন এবং এসব উৎসের সুবিধা অসুবিধা বিশ্লেষণ করে অর্থায়ন সংক্রান্ত পরিকল্পনা করা হয়। সাধারণত চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। তার মানে চলতি ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদী উৎস থেকে আর স্থায়ী ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের কী পরিমাণ নিজস্ব মূলধন নিজস্ব মূলধন এবং কী পরিমাণ ঋণকৃত মূলধন থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাই এই সিদ্ধান্তের মূল বিষয়। তার মানে প্রয়োজনীয় অর্থের কী পরিমাণ নিজস্ব মূলধন এবং কী পরিমাণ ঋণকৃত মূলধন থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাই এই সিদ্ধান্তের মূল বিষয়। মূলধনের এই মিশ্রণকে মূলধন কাঠামো বলে। যে মূলধন কাঠামোতে মূলধন খরচ সবচেয়ে কম হবে এবং শেয়ারের মূল্য সর্বাধিক হবে তাকে কাম্য মূলধন কাঠামো বলে। আর্থিক ব্যবস্থাপক মুনাফা এবং ঝুঁকির মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কাম্য মূলধন কাঠামো রক্ষা করে। তাহলে এবার দেখি মূলধন বাজেটিং সিদ্ধান্ত কি। মূলধন বাজেটিং সিদ্ধান্ত বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। দীর্ঘমেয়াদী লম্বা মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। একটি স্টুডিও দোকানের প্রিন্ট মেশিন ও ক্যামেরা ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। তহবিল সংগ্রহ করার পর তা সর্বাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা আর্থিক ব্যবস্থাপকের অন্যতম কাজ। মুদি দোকানের আসবাবপত্র, রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচও এ জাতীয় সিদ্ধান্ত। তার মানে মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। যেমন একটি স্টুডিও দোকানের প্রিন্ট মেশিন ক্রয়, প্রিন্ট মেশিন ও ক্যামেরা ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। তহবিল সংগ্রহ করার পর তা সর্বাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা আর্থিক ব্যবস্থাপকের অন্যতম কাজ। মুদি দোকানের আসবাবপত্র, রেফ্রিজারেটর ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়োগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচও এ জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ক্ষেত্রে প্রত্যাশিত নগদ প্রবাহের একটি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। ধরা যাক স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটি নতুন মেশিন ক্রয়ের চিন্তাভাবনা করছে। মেশিনটির আয়ুষ্কাল হবে 15 বছর। আগামী 15 বছরে মেশিনটি ব্যবহার করে যে নগদ প্রবাহ বা নগদ অর্থ পাওয়া যাবে
তার সাথে মেশিনটির ক্রয় মূল্যের তুলনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ আগামী 15 বছরে প্রাপ্ত নগদ অর্থ যদি মেশিনটির ক্রয় মূল্য হতে বেশি হয় তাহলে মেশিনটি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হলে প্রথমেই আগামী 15 বছরে কী পরিমাণ বিক্রয় হবে তা নির্ধারণ করতে হবে। বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন খরচ এবং অন্যান্য খরচ বাদ দেওয়ার পর, মানে বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন খরচ এবং অন্যান্য খরচ বাদ দেওয়ার পর আন্তঃপ্রবাহ নির্ণয় করতে হয়। ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেশিন ক্রয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে আগামী 15 বছরে বিক্রয়ের পরিমাণ, পণ্যের মূল্য নির্ধারণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ভবিষ্যতে চাহিদার পরিবর্তনের ফলে বিক্রয়ের পরিমাণের পরিবর্তন ঘটতে পারে। তাই আর্থিক ব্যবস্থাপককে বিনিয়োগ প্রকল্পের জন্য কী পরিমাণ মূলধন প্রয়োজন, প্রকল্পের কার্যকাল, কী পরিমাণ মূলধন প্রয়োজন, প্রকল্পের কার্যকাল, ওই প্রকল্প হতে ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের অনিশ্চয়তা ইত্যাদি বিষয় বিবেচনা ও মূল্যায়ন করে মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে বোঝায়। কী পরিমাণ কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে এ সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলে। দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কী পরিমাণ নগদ অর্থ রাখা উচিত সেটাও স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ব্যবসায়ের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে স্বল্পমেয়াদী বা চলতি মূলধন বলা হয়। মানে ব্যবসায়ের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে স্বল্পমেয়াদী বা চলতি মূলধন বলা হয়। চলতি মূলধনের উপাদান হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায় যার মেয়াদ 1 বছর বা তার কম। মানে চলতি মূলধনের উপাদান হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায় যার মেয়াদ মাত্র 1 বছর এবং তার চেয়ে কম। চলতি সম্পত্তি বলতে বোঝায় নগদ, তহবিল, মজুদ পণ্য, প্রাপ্য বিল বা বিবিধ দেনাদার ইত্যাদি। আর্থিক ব্যবস্থাপককে এমনভাবে চলতি সম্পত্তিতে বিনিয়োগ করতে হয় যেন প্রতিষ্ঠান তারল্য সমস্যায় না পড়ে। চলতি সম্পত্তিতে বিনিয়োগ প্রতিষ্ঠানের মুনাফা লাভ্যতা ও তারল্যকে প্রভাবিত করে। এবার তহবিলের মুনাফা বন্টন। তহবিলের মুনাফা বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ, মানে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বোঝায়। তহবিলের বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বোঝায়। তহবিল বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকদের সন্তুষ্টি। তহবিল বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকদের সন্তুষ্টি, কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ ইত্যাদি, মানে কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। তাই তহবিলের বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা কীভাবে বন্টন করা হবে, তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা কীভাবে বন্টন করা হবে তা অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের বা মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয়, এবং যে অংশ কোম্পানির ভবিষ্যৎ
বিনিয়োগ বা ব্যবসায়ের সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় তা সংরক্ষিত করে থাকে তাকে সংরক্ষিত মুনাফা বলে। মানে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের বা মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয়। এবং যে অংশ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ বা ব্যবসায় সম্প্রসারণের জন্য রেখে দেওয়া হয় বা সংরক্ষিত করে তাকে সংরক্ষিত মুনাফা বলে। সাধারণত কোম্পানি অর্জিত লাভ বা মুনাফার পুরো অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করে না। সাধারণত কোম্পানি অর্জিত লাভ বা মুনাফার পুরো অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করে না। মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বণ্টন করা হবে এবং কত অংশ সংরক্ষণ করা হবে তা ঠিক করে লভ্যাংশ মানে সংরক্ষণ করা হবে তা ঠিক করাকে লভ্যাংশ নীতি বলা হয়, যা আর্থিক ব্যবস্থাপকের একটি গুরুত্বপূর্ণ কাজ। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো।